শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ। সমাধিতে ফুল দিলেন প্রধানমন্ত্রী। দরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ। বাবার আদর্শে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। অসহায় অসচ্ছল মানুষ যারা আছেন তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। চট্টগ্রামে শ্রদ্ধার মিছিলে জিয়া হত্যার বিচার দাবি। সরকার নয়, সিদ্ধান্ত নেবেন আদালত, জানালেন আমির খসরু। আমরা একটা স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এনসিপির সঙ্গে নয়, স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত। ৮ সিটের সম্ভাব্য প্রার্থী মনোনীত। পৌর উপজেলায়ও চলছে বাছাই। গুরুত্ব পাচ্ছে অভ্যুত্থানে অবদান সহ সহায়তা। ৮ দিনে বেকারি ইস্যুতে এবার সাংবাদিকদের উপর হামলা। পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। মায়েদের বক্তব্য নিতে 4 দিন পেছালো তদন্ত প্রতিবেদন। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। ডগ স্কোয়াডের পাশাপাশি সাঁড়াশি তল্লাশি। কাল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ব্যস্ততা। দাম নিয়ে শঙ্কায় মৌসুমী ব্যবসায়ীরা। কাটাছেঁড়া বাদে সরকার নির্ধারিত দামেই কেনার দাবি আড়তদারদের। ঈদের ছুটিতে সাগরের নোনা জলে পর্যটকদের উল্লাস। বিনোদন কেন্দ্রে নানা বয়সীদের মিলন মেলা। চিড়িয়াখানার সব ভিড় যেন ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে। শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির পক্ষেও তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। শহীদ জিয়ার আদর্শে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। শাহাদাত বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শেরেবাংলা নগরের ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। তাদের ভিড় ঠেলে শহীদ জিয়ার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে শহীদ রাষ্ট্রপতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান। দোয়া করা হয় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়। জিয়াউর রহমান বিএনপির প্রেরণা উল্লেখ করে দলের সিনিয়র নেতারা বলেন, প্রতিষ্ঠাতার আদর্শ থেকে সরে যায়নি বলেই জনগণের ভালোবাসা ও আস্থার নাম বিএনপি। 3.5 বছরের মধ্যে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছেন। যে বাংলাদেশে কে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বাংলাদেশ একটা সমৃদ্ধির দেশে পরিণত হয়। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। সরকার প্রধানের আনুষ্ঠানিকতা শেষে শহীদ জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতির 45তম শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে সহায়তা বিতরণের আয়োজনে এ আহ্বান জানান তিনি। সাংগঠনিকভাবে দলকে আরও সুসংগঠিত করতে দ্রুতই তৃণমূলের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া উদ্যান থেকে বের হয়ে সকাল 11টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন।
ধানমন্ডিতে সহায়তা সামগ্রী বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়া কথায় নয় কাজে বিশ্বাসী ছিলেন। তার দেখানো পথেই হাঁটতে চান তিনি। যতটুকু পারি, যে কয়জনকে পারি, অসহায় দুস্থ মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি। শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এটাই হোক আমাদের সেই প্রত্যাশা, এটাই হোক আমাদের সেই চাওয়া। বংশাল, ধোলাইখাল সহ বিভিন্ন অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদ সদস্য এবং দলের নেতারা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রকে গঠন করতে হয়, দেশকে গঠন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে কঠোর পরিশ্রম করতে হয়, যাতে করে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে একদিন গড়ে তুলতে পারি। এর আগে নয়াপল্টনে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিবারের মতন আজও চেষ্টা করেছি, এরকম অনেকগুলো জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে, আমাদের যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যতজনের জন্য সম্ভব আমরা চেষ্টা করেছি। ঢাকা মহানগরের 16টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। তাদের হাতে তুলে দেন সহায়তা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচারের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছে। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। আজ শহীদ প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। এ নিয়ে নানা আয়োজন চলছে সারা দেশে। এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে সেটা জানতে চাই। পাশাপাশি আজ প্রধানমন্ত্রী দেশের সবাইকে আহ্বান জানিয়েছেন যেন ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়। সাইফুল, আজকে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী এবং ৪৫ বছর আগে তিনি যে গণতন্ত্র ও অর্থনীতির আলোর দিশা হাতে নিয়ে এসেছিলেন রাষ্ট্র ক্ষমতায়, তার মাত্র ৩.৫ বছরের মাথায় তাকে হত্যার শিকার হতে হয়েছে। কিন্তু আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এবছর সারা দেশব্যাপী নেতাকর্মীরা, সাধারণ মানুষ সবাই মিলেমিশেই এই দিনটিতে তাকে স্মরণ করছেন। এবং আপনি জানেন যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা মহানগরীর 16টি জায়গায় তিনি দুস্থ এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন, দুস্থ অসহায়দের মাঝে কাপড় বিতরণ করেছেন। শ্রদ্ধা থেকে শুরু হয়েছে তার সমাধিস্থলে এবং দেশবাসীকে এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি তার বেশ কয়েকটি বক্তব্য বলেছেন যে শুধুমাত্র দলের পক্ষ থেকে নয়, সরকারের পক্ষ থেকে নয়, ব্যক্তি পর্যায়ে যাতে যারা সমাজের নিচের স্তরে আছেন তাদেরকে টেনে তুলতে সহায়তা করেন এবং সেই সহায়তা অব্যাহত রাখেন। এই বার্তাটি তিনি সবার কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যাতে সবাই মিলেমিশেই একসাথে এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ভালো থাকতে পারে। আমরা দেখেছি যে জিয়াউর রহমান যে উদ্যোগগুলো নিয়েছিলেন সেগুলো আবার তারেক রহমান শুরু করছেন। এর মধ্যে খাল খনন কর্মসূচি তো আছেই, পাশাপাশি তিনি তৃণমূলের যারা আছেন একেবারে নিচের সারির মানুষ থেকে শুরু করে যারা অসহায় মানুষ তাদেরকে নিয়েও ভাবছেন। আমাদের হাতে নিশ্চয়ই একটি প্রতিবেদন থাকার কথা। আপনি কি সাইফুল, একটি প্রতিবেদন আছে। মাত্র ৩.৫ বছরের শাসনে দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আত্মপ্রত্যয়ে বাংলাদেশকে থামাতে 1981 সালের 30 মে চট্টগ্রামের প্রেসিডেন্ট জিয়ার বুকে ঝাঁঝঝা করে ঘাতকের বুলেট। ওই বুলেটে সেদিন শুধু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ হননি, থেমে গিয়েছিল গোটা দেশ। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, দেখে নেব প্রতিবেদনটি। এক বীরের ছুটে চলা পথে, প্রান্তরে, গ্রামগঞ্জে, এ প্রান্ত থেকে অন্য প্রান্ত, দু চোখ ভরা স্বপ্ন শুধু একটি স্বনির্ভর দেশ গড়ার, যার নাম জিয়াউর রহমান।
দেশ ছাড়িয়ে যার নাম ছড়িয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। মাত্র 3.5 বছরের শাসনামলে সদ্য যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিকে শক্ত ভিতের ওপর দাঁড় করান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিকে প্রাধান্য দিয়ে খাল খনন কর্মসূচি সহ নানামুখী কর্মকাণ্ডে দেশকে নিয়ে যান অনন্য এক পথ চলায়। অর্থনীতির ভিত রচিত হয়েছিল জিয়ার বেশ কয়েকটি পদক্ষেপের ফলে। রিজার্ভের ভাণ্ডার গড়তে বৈদেশিক মুদ্রার ওপর জোর দিয়ে প্রবাসে মানব সম্পদ গড়ে তোলেন তিনি। পোশাক খাতে বিপ্লব ঘটিয়ে দেশকে উন্নীত করেন নতুন শিখরে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে কমতে থাকে নিরক্ষরতার হার। স্বাস্থ্যসেবায় আধুনিকায়নে সুবিধা ভোগ করেন দেশের মানুষ। একদলীয় শাসন বাকশালের শৃঙ্খল মুক্ত করে দেশে প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা। স্বপ্নে বিভোর এক রাষ্ট্রনায়ক বিশ্বের দরবারে লাল সবুজের দেশকে চিনিয়েছেন সমৃদ্ধশালী এক ভূখণ্ড হিসেবে। ইরান ইরাক যুদ্ধে তার প্রতিনিধিত্ব বাংলাদেশকে করেছে মহিমান্বিত। জাতীয়তাবাদের আদর্শে সাধারণ মানুষকে উজ্জীবিত হবার দীক্ষা দিয়েছেন জিয়াউর রহমান। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে তিনি গড়েছিলেন স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত। আঞ্চলিক স্বার্থ রক্ষায় গঠন করেছিলেন সার্ক। হঠাৎ থমকে যায় সেই স্বপ্নিল যাত্রা। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হন ক্ষণজন্মা মহানায়ক জিয়াউর রহমান। প্রবল জনপ্রিয় এই নেতার শেষ বিদায় আর জানা যায় ঢাকায় ঢল নামে লাখ লাখ মানুষের। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠত। আক্ষেপ নিয়ে তিনি বলেন, পরবর্তী সরকারগুলো জিয়ার পথ অনুসরণ করতে পারলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতো 56,000 বর্গমাইলের বাংলাদেশ। জিয়াউর রহমান কেবলমাত্র একজন বীর যোদ্ধাই নন, তিনি একজন রাষ্ট্রপতি রূপে জনগণের হৃদয়ে স্থায়ী আসন দখল করেছেন। স্বজনপ্রীতি কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। মৃত্যুর পর দেখা গেল এই বিশাল দেশে তার কোনো সম্পদই নেই। তার পররাষ্ট্রনীতি ছিল স্বাধীন। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি প্রত্যেকটি পর্যায়ে ঘটিয়েছিলেন। এই জন্যেই জিয়াউর রহমান জনগণের কাছে এতটা প্রিয়। জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশকে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেত। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ একজন সৎ মহান রাষ্ট্রপতিকে হারিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য অবদানের সঙ্গে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দল হিসেবে বিএনপি গঠন ছিল এই মহানায়কের অমর কীর্তি। এমনটাই মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি উপলব্ধি করেছেন যে একটি দেশপ্রেমিক সুদক্ষ রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব নয়। জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই তিনি বিএনপির সৃষ্টি করেছেন, যে দলটি আজও জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। তার মতে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা যেমন কালজয়ী বাস্তবতা, তেমনি স্বাধীনতা পরবর্তী দেশ গঠনের ক্ষেত্রেও তার অবদান চিরভাস্বর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাইফুল, আমরা প্রতিবেদনটি দেখলাম রূপল। আমরা জানি এবং আপনিও জানেন যে দেশে বহুদলীয় গণতন্ত্রের যে ভাবনা, সেই ভাবনাটা তিনি শুরু করেছিলেন। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য সেই সময় তিনি নানান পদক্ষেপ নিয়েছিলেন। সাইফুল, তিনি একাধারে একজন দূরদর্শী রাজনীতিবিদ, একজন প্রকৃত দেশপ্রেমিক। তার দেশপ্রেম নিয়ে নিশ্চয়ই কেউ প্রশ্ন করবেন না, কারণ জীবদ্দশায় তিনি যাই অর্জন করেছেন না কেন, মানুষের ভালোবাসা অর্জন করেছেন। মৃত্যুকালে তিনি তেমন কোনো সম্পদ কিন্তু রেখে যেতে পারেননি। সেখান থেকে তার সততার অতুলনীয় তিনি যে ছিলেন সততার ক্ষেত্রে সেটি কিন্তু বলা যায়। এবং যে কারণেই আপনি একটু আগে প্রতিবেদনটিতে দেখলেন যে লাখো মানুষের ঢল নেমেছিল এবং অসংখ্য মানুষ চোখের জলে ভিজিয়েছিল সেদিন, যে এরকম একজন মহানায়ককে তারা সেদিন বিদায় দিতে এসেছিলেন। তো এরকম আমি কয়েকটি বিষয় একটু তুলে ধরতে চাই। সেটি একটি বিষয় হচ্ছে মাত্র 3.5 বছরে আপনি প্রতিবেদনেও দেখেছেন যে কত কিছুই করেছেন এবং সব কিছুই যে বাংলাদেশের পরবর্তী সময়ের জন্য আজকে আমরা যা ভোগ করছি সেগুলো সে সময়কার কিছু তৈরি করে দেওয়া, তার সেই ভিতের উপর দাঁড়িয়ে দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য তিনি পথ দেখান। একাধারে যেমন গণতন্ত্র এবং অন্যদিকে এই 7 কোটি মানুষ স্বাধীনতার যুদ্ধের সময় যে ছিলেন, এখন সেটি 18 বা 20 কোটি বলা হয়, কোনো সময় তারও বেশি বলা হয়। এতগুলো মানুষ খেয়ে পড়ে যে বেঁচে আছে, অর্থাৎ এই কৃষির উপরে যে নির্ভরশীলতা বাড়বে তিনি সেটি তখনই বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এতগুলো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এখানেই সব সম্ভব নয়, প্রবাসীদের ক্ষেত্রে সেই সুযোগটি বাড়িয়ে দিতে হবে।
তিনি বুঝতে পেরেছিলেন সস্তা শ্রমের বিদেশি বাজার এখান থেকে যদি রেডিমেড গার্মেন্টস উৎপাদন করা যায় তাহলেই এটি একটি কাঙ্ক্ষিত অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে যেতে পারে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে তিনি জানেন যে এই আশপাশের প্রতিবেশীদের নিয়েই চলতে হবে, তাই সার্ক গঠন করেছিলেন। মানে আপনি কোথায় যাবেন, এবং ইরাক ইরান যুদ্ধের কথা যদি বলি, সেই মধ্যস্থতাকারী হিসেবেও তিনি একজন গর্বিত বাংলাদেশি। এরকম অগণিত উদ্যোগ আমি হয়তো বলতে পারবো, কিন্তু সময় কিন্তু মাত্র 3.5 বছর। যদি সেই 3.5 বছর সময়টা আরও কিছু লম্বা সময় পেত এই বাংলাদেশ, তা একজন দেশপ্রেমিক, একজন সৎ রাষ্ট্রনায়কের হয়তো পরবর্তীতে এই এখন যে আক্ষেপ, যে আফসোসগুলো করা হয়, আমরা যে প্রবল দুর্নীতির স্রোতে ভেসে যাচ্ছি, নানান রকমের অনিয়মের মধ্যে ভেসে যাচ্ছি, আমরা বারবারই একটা আকাঙ্ক্ষার স্বপ্ন দেখছি, সেই স্বপ্নর বাস্তবায়ন আমরা কখন পাবো, সেই অধরকে ধরতে পারবো সেটা আমরা জানি না। কিন্তু সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সেই ভিতের উপর দাঁড়িয়ে যদি আরও কিছু সময় পাওয়া যেত, হয়তো আরও আগেই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। আমরা আশা করতেই পারি যে খুব কম সময়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে অনেক বেশি ভাবনাটুকু যিনি শেষ একটি কথা বলে যদি শেষ করি, যে এবার বিএনপি সরকার গঠন করার আগে তারা তাদের স্লোগানে বলছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ দেশকে ধারণ করো। তিনি শহীদ জিয়ার আদর্শের কথাই বলছিলেন যে দেশকে ভালোবাসা যাতে সবাই এগিয়ে যায়। রূপল, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সহকর্মী সানবীর রূপল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। অন্য প্রসঙ্গ, জাতীয় নির্বাচনে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই লড়বে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সময় সংবাদকে জানিয়েছেন, সিটি, পৌরসভা ও উপজেলা 3 পর্যায়ের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে 8টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী মনোনীত করা হয়েছে। প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানে অবদান সহ 6টি বিষয়। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 30% বেশি ভোট পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। জনরায়ের পর জাতীয় সংসদে এখন প্রধান বিরোধী দল জামায়াত। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। তবে এবার দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে ব্যস্ত দলটি। ইতোমধ্যে 8টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে সম্ভাব্য প্রার্থী। দলের প্রার্থী মনোনয়ন করবে। কেমন হবে জামায়াতের প্রার্থী বাছাই প্রক্রিয়াটি, এসব নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লোকালিটিতে এমন কোনো অপরাধ অপকর্মের ব্যাপারে তার একটা খারাপ পরিচিতি আছে, যা সংগঠন এবং তার ব্যক্তির আদর্শিক মর্যাদা ক্ষুণ্ণ করে, এমন কোনো ব্যক্তিকে আমরা প্রার্থী করব না। জামায়াতের এই শীর্ষ নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে তারা। কোনো স্থানীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করব না, এটাই আমাদের সংগঠনের সিদ্ধান্ত। স্থানীয় নির্বাচনে জামায়াত এককভাবে অংশ নিলেও রাজপথের আন্দোলনে থাকবে 11 দলীয় জোটের সঙ্গেই, এমনটাই মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে 25 কোটি টাকা নিয়েছিলেন এনসিপির আসিফ ও এমপি হাসনাত, অভিযোগ প্রশাসকের। ঈদের 3য় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে দেয়া হয় পশু কোরবানি। বর্জ্য অপসারণে তৎপর ছিল নগর কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন এলাকায়ও দেখা গেছে একই চিত্র। রাজধানীতে বর্জ্য অপসারণ নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষের পর নড়েচড়ে বসে সিটি কর্পোরেশন। ঈদের 3য় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে দেয়া হয় পশু কোরবানি। সঙ্গে সঙ্গে শুরু হয় বর্জ্য অপসারণের কাজ। হাতিরঝিল ও আশেপাশের এলাকায় চলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। ডিএনসিসি বলছে 3 দিনে 18,344 টন কোরবানির বর্জ্য অপসারণ হয়েছে। কাজ করেছে প্রায় 16,000 পরিচ্ছন্নতা কর্মী। 10টি পশুর হাটের 4টি সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে, বাকিগুলোতে কার্যক্রম চলমান। প্রতিটি জোনাল অফিসারের সহযোগিতায় আমরা মোটামুটিভাবে ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি।
তবে রাজধানীর বাইরের দৃশ্য একেবারেই আলাদা। নেই পশুর কোনো বর্জ্য বা অন্য কোনো আবর্জনা। ৬,০০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করে চমক দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্জ্য দ্রুত অপসারণের ঘোষণা দিয়ে কথা রেখেছে অন্যান্য সিটি কর্পোরেশনও। অলিগলি কিংবা ব্যস্ত সড়ক কোথাও নেই ময়লার চিহ্ন। নূরে জান্নাত, সময় সংবাদ, ঢাকা। চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা। কারসাজি করে কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। এমন অভিযোগ স্বীকার করে মৌসুমী ব্যবসায়ীদের দোষারোপ করছেন পোস্তার ব্যবসায়ীরা। এদিকে সাভারে চামড়া শিল্পনগরীতে বিভিন্ন জেলা থেকে আসা চামড়ার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ উঠছে। শিল্পমন্ত্রী বলছেন, সিইটিপি সংস্কার সহ রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বড় গরুর চামড়া 500 থেকে 700, একটু কাটা হলে নেমে যাচ্ছে 100 টাকায়। পুরান ঢাকার পোস্তায় ঈদের দ্বিতীয় দিন নিয়ে আসা এসব পশুর চামড়া এমন কম দামে বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগীরা। বড় চামড়াগুলো 700 টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছিঁড়া ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। কিছু ক্ষেত্রে কমে কেনার কথা স্বীকার করছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 1200-1300 টাকা তাকে বিক্রি করতে হবে। হয়েছে, ঘটনা যে হয়নি এরকম না। কিছু কিছু জায়গায় হয়তো বা ছোট ছোট চামড়াগুলো নিয়ে আসছে, সেগুলি 200-300 টাকা কিনেছে। এটা তারা প্রপার দামে কিনতে সক্ষম হয়নি। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে। তবে ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে গুণগত মান কিছুটা নষ্ট হয়, ভালো দাম পাননি বিক্রেতারা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছছি মোটামুটি। ওইটার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার নষ্ট হয়নি। বিটিএ বলছে এবার 10 থেকে 15% চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন করে শিল্পমন্ত্রী জানান, সিইটিপি সংস্কার সহ সরকার এ খাতের রফতানি আয় 10 থেকে 12 বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। আমরা একটা মাত্রা ঠিক করব যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে, এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দিব। পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। শুক্রবার দুপুর পর্যন্ত পোস্তায় 55,000 ও চামড়া শিল্পনগরীতে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় 5 লাখ পিস। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 6 নবজাতকের মৃত্যুর পর এবার সাংবাদিক পিটিয়ে আলোচনায় রাজধানীর আদ্দিন হাসপাতাল। আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। বিকেলে হাসপাতালের উপরতলায় বেকারির সন্ধান পাওয়ার ঘটনায় ক্ষোভ ঝাড়েন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বেকারি থেকে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়ে নবজাতকের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বিতর্কে জড়ানো রাজধানীর আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবার মানমুখী সাংবাদিকদের ওপর। হাসপাতালের উপরতলায় বেকারির সন্ধান মেলার পর সাংবাদিকরা সেখানে ছবি নিতে গেলে পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তাদের হাতে দেখা যায় ধারালো দেশীয় অস্ত্র। এতে হামলার শিকার হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। পরে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। অপেশাদার আচরণের পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। এর আগে আদ্দিন হাসপাতালে বেকারির খবরে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী, ছুটে আসেন গণমাধ্যম কর্মীরাও, তবে ভেতরে ঢুকতে দেয়া হয়নি তাদের। বের হয়ে মন্ত্রী জানান, বেকারি পুরোটাই চলছিল অনিয়মের মধ্য দিয়ে। জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। মন্ত্রী যাওয়ার পর হাসপাতালে প্রবেশ করেন পুলিশ ও র্যাব সদস্যরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থকদের হামলার শিকার তৃণমূল নেতা অভিষেক। নিহত দলীয় কর্মীর বাড়ি যাওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপ। নিশ্চুপ নিরাপত্তা বাহিনী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নিয়েছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এমন অভিযোগ করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া।
তার দাবি একই সঙ্গে 10 কোটি টাকা নিয়েছিলেন এনসিপির আরেক নেতা ও এমপি হাসনাত আব্দুল্লাহ। জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। এটা হলো যেটা তারা চেয়েছিল, যে বাংলাদেশ তারা একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু সেটা ছিল না, তাদের মধ্যে ছিল না। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও সন্ত্রাসী মুক্ত করতে বিশেষায়িত ডগ স্কোয়াড নামিয়েছে পুলিশ। দিনভর পুরো পাহাড়ি অঞ্চল ডগ স্কোয়াড দিয়ে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। কাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জঙ্গল সলিমপুর পরিদর্শনের কথা রয়েছে। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই পাহাড় থেকে ওই পাহাড়, পাকা রাস্তার পাশাপাশি এবড়ো থেবড়ো মাটির রাস্তা, ছিন্নমূল হয়ে আলীনগর এবং কাটা পাহাড় হয়ে পুরো সলিমপুর। এমনকি পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আস্তানায় হানা দিয়েছে পুলিশের বিশেষায়িত ডগ স্কোয়াড। গন্ধ শুকে চেষ্টা চলছে অস্ত্র শনাক্তের। শনিবার সারাদিন সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের সোয়াত সহ বিশেষ টিম। অবৈধ অস্ত্র খুঁজে পাওয়ার জন্য যে প্রশিক্ষণ দেওয়া দরকার বা আছে, সেটা কিন্তু এই ডগদের আছে, এবং ওই জন্যই আমাদের নিয়ে আসা, যেন অবৈধ অস্ত্রগুলো আমরা যে সাসপেক্টেড যে জায়গাগুলো আছে, আমরা এখানে যাচ্ছি, গিয়ে আমরা সার্চ করতেছি। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে 9 মার্চ সন্ত্রাসীরা পালিয়ে গেছে বলা হলো। 24 মে মধ্যরাতে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেয় সন্ত্রাসী গ্রুপগুলো। আর তাই এবার সেই সন্ত্রাসীদের কোনো ছাড় দিতে রাজি নয় পুলিশ প্রশাসন। অতিরিক্ত শক্তি নিয়ে জঙ্গল সলিমপুরে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এরপরে আরো কঠোর হব এবং তাদের যে স্বপ্ন ছিল তারা এই সাম্রাজ্য হারানোর সাম্রাজ্য ফেরত পাবে, সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি, আর কোনোদিন হবেও না। অবশ্য রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ সরকারের বেশ কজন শীর্ষ কর্মকর্তা জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসবেন। এই সময় সন্ত্রাসীরা যাতে কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য নেওয়া হয়েছে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা। রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসীদের ভিন্ন কোনো রাষ্ট্র নয়, বরঞ্চ এই জঙ্গল সলিমপুরে সন্ত্রাস ও সন্ত্রাসী মুক্ত করে আইনের শাসন কায়েম করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। সেই অনুযায়ী চলছে সাঁড়াশি অভিযান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। দাম বেড়ে মধ্যবিত্তের নাগাল ছাড়া হলেও ব্যবহার কমেনি স্বর্ণের। তাও আবার বিশ্ব বাজারের তুলনায় খানিকটা বেশি দামে মূল্যবান এই ধাতু কিনতে হয় দেশে, যা মন্দায় ফেলেছে ব্যবসাকে। এমন চিত্র তুলে ধরে খুচরা পর্যায়ে স্বর্ণের দাম কমাতে শতকরা 5% হারে নয়, আগামী অর্থ বছর থেকে ভরিতে 2000 টাকা ভ্যাট আরোপের দাবি বাজুসের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। স্বর্ণ যেন সোনার হরিণ হয়ে ছুটছে অলংকারের বাজারে। শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, লাভজনক উপায়ে দেশের রিজার্ভ মজুদের কদর ধরে রাখার পাশাপাশি অস্থিতিশীল বিশ্ববাজারে বাজির ঘোড়াও হয়ে ওঠে এই মূল্যবান ধাতু। বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করতে গিয়ে চলতি বছরের প্রথম 29 দিনে এক ভরি স্বর্ণের দাম প্রায় 62,000 টাকা বেড়ে হয়েছিল 2,86,000 টাকা। এরপর অবশ্য ওঠানামায় দিন পার করে গেল 25 মেতে হয়েছে 2,38,000 টাকা। অথচ 2021 সালের শুরুতে তা মিলেছে 75,000 টাকার নিচে। এমন দাম বৃদ্ধির সঙ্গে না পেরে প্রত্যাশার পারদি আর উপরে তোলেন না অনেক ক্রেতা। ইচ্ছা করলে এক ভরি ওজন একটা স্বর্ণ কিনতে পারবেন না। আজকে কমা কালকে বাড়া, এই ইস্যুগুলোর কারণে কাস্টমারও কম। বাজার বাস্তবতায় মধ্যবিত্তের হাতছাড়া হলেও স্বর্ণের ব্যবহার আসলে মোটের উপর কমেনি বলে দাবি করে বাজুস বলছে বেড়েছে বিদেশ থেকে অলংকার নিয়ে আসার প্রবণতা। আজকের বাজার যদি আমি 2.5 লাখ টাকা ধরি, আন্তর্জাতিক বাজারের থেকে স্বর্ণের মূল্য, অলংকারের মূল্য ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার কত 30,000 টাকা। এটা সম্পূর্ণ দায়ীকে সরকার। একই রকম তথ্য দিচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলও। সংগঠনটির পরিসংখ্যান 2024 সালে বিশ্বে দৈনিক গড়ে $230 বিলিয়ন স্বর্ণ লেনদেন হলেও 2025-এ তা দাঁড়ায় $354 বিলিয়ন। এভাবে বেড়ে চলে বর্তমানে $31 ট্রিলিয়ন মূল্যের স্বর্ণের আন্তর্জাতিক বাজারে 44% যোগান দেয় বিভিন্ন দেশের স্বর্ণালংকার। সম্ভাবনার এই বাজার ধরতে স্বর্ণ আমদানিতে নীতি জটিলতা দূর করার তাগিদ বাজুসের। ইম্পোর্ট কস্ট বেশি, এখানে আপনার ভ্যাটের সমস্যা, 16টা বা 18টা সংস্থার উপস্থিতিতেই স্বর্ণটাকে আপনাকে এই খালাস করতে হয়। এই সমস্ত জটিলতার কারণে
প্রায় অসম্ভব। তবে দেশের ক্রেতাকে বঞ্চিত করে বিদেশের বাজার ধরতে চান না ব্যবসায়ীরা, তাই তো মধ্যবিত্তের হাতে উচ্চ মূল্যের স্বর্ণালংকার তুলে দিতে আসছে বাজেটে 5% হারে ভ্যাট বাতিল করে ভরিতে 2000 টাকা করার দাবি সংগঠনটির। আমরা এটাকে পরিবর্তন চাচ্ছি, সেটা হলো গিয়ে আপনার পার্সেন্টেজে না গিয়ে প্রতি ভরিতে 2000 টাকা ভ্যাট আদায় করা হোক। এই অবস্থায় সম্ভাবনা বিবেচনায় সরকারকে নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করার জন্য যে আমদানি, তো সেটাকে সহজ করতে হবে এবং একই সঙ্গে এখানে যে ভ্যাট রয়েছে সেটা 5% থেকে কমিয়ে ইফেক্টিভলি কনসিডার করতে হবে। আমদানি না হওয়ায় বর্তমানে দেশে স্বর্ণের ঠিক কি পরিমাণ চাহিদা রয়েছে অনুমান নির্ভর ছাড়া সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছে বাজুস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে সুনামগঞ্জে হাওরে পিকনিকের নৌকা থেকে ডুবল যুবক, আর কুমিল্লার ডাকাতিয়ায় 18 ঘন্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বেড়াতে এসে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ। শনিবার দুপুরে রাঙামাটিতে সদরের কান্দেরমুখ এলাকার হ্রদে বন্ধুর সঙ্গে গোসলে নামে নবজিৎ চাকমা। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধু স্থানীয়দের জানালে খোঁজাখুঁজি শুরু হয়। খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে প্রায় 5 ঘন্টা পর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সুনামগঞ্জের তাহেরপুর টাঙ্গুয়ার হাওরে প্রচণ্ড শব্দ করে মিউজিক সিস্টেম ডিজে গান বাজিয়ে পিকনিকের নৌকা ঘুরতে আসে। এ সময় এক যুবক নৌকা থেকে মাথা ঘুরিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে স্থানীয়রা অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কুমিল্লার 14 গ্রামের ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় 18 ঘন্টা পর কলেজ ছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার চেষ্টা চালায় শিহাব। হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যায়। মিরন আহমেদ, সময় সংবাদ। ঈদের ছুটিতে দেশের দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রে দেখা গেছে সরব উপস্থিতি। ব্যস্ত জীবনে ফেরার আগে বিনোদন কেন্দ্রে যেন মিলন মেলা। চিড়িয়াখানার সব ভিড় যেন ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে। আর সাগরের নোনা জলে ভ্রমণ পিপাসুরা মেতে ওঠেন উল্লাসে। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, নেই কাজের দৌড়ঝাঁপ। এই সুযোগে পরিবার পরিজন বন্ধুবান্ধব মিলে রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঈদ আনন্দ উপভোগ করছেন অনেকেই। মিরপুরে জাতীয় চিড়িয়াখানা দিনভরই ছিল কানায় কানায় পূর্ণ। নানা প্রজাতির প্রাণীর পাশাপাশি এবারের বিশেষ আকর্ষণ আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, অজগর সাপ দেখেছি, বা ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য মেনলি আসা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসলে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো, বিশেষ করে তার চুল এবং তার মুখটা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো, কিন্তু তার মেজাজটা ডোনাল্ড ট্রাম্পের মতো না। এখানে আসলে বোঝা যায় মানুষ যে এখনো পশু পাখি প্রেমী আছে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে নানান রকম রাইড আর ড্রিম হলিডে ওয়াটার পার্কে ঢেউয়ের তালে নেচে গিয়ে উল্লাস করেন দর্শনার্থীরা। মাম্মা বাবার সাথে এসেছি, খুব ভালো লাগছে। রোলার কোস্টারে উঠছি, এটা অনেক সুন্দর, খুব এনজয় করছি, এখনো খুব এনজয় করছি। এদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে দর্শনার্থীদের ঢল। গরম উপেক্ষা করে নোনা জলে সমুদ্র স্নান, খেলাধুলা আর ছবি তোলার আনন্দে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র সৈকতে ঘুরতে আসার আমেজটা একটু অন্যরকম। সাগর নীল জলরাশির মাঝে হারায় যেতে সবারই মন চায়। এই আনন্দ ব্যস্ত জীবনে ফেরার আগে নতুন উদ্যম ও শক্তি যোগাবে দর্শনার্থীদের। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তিতে এখনও অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। এদিকে চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন প্রস্তুত বলে সতর্ক করেছেন মার্কিন সমরমন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় ইরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়েছে তেহরান। বিজেপি সমর্থকদের রোষানলে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গের এক সময়ের প্রতাপশালী তৃণমূল নেতা এবং বর্তমান সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার অদূরে দক্ষিণ 24 পরগনায় নির্বাচনী সহিংসতায় নিহত তৃণমূল কর্মীর বাসায় যাবার পথে বিজেপি সমর্থকদের হামলার শিকার হন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম নিক্ষেপের পাশাপাশি জুতা ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। যদিও বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, এটা বিজেপির সংস্কৃতি নয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সহিংসতায় নিহত দলীয় এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন পশ্চিমবঙ্গ রাজনীতির এক সময়ের অন্যতম প্রভাবশালী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিকার হন হেনস্তার। অভিষেককে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। হেনস্তার পাশাপাশি মারধর ও জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে ঘটনাস্থল ত্যাগ করেন অভিষেক। কলকাতা থেকে শহরতলি সোনারপুর খুব বেশি দূরে না হলেও অভিষেকের ওপর চড়াও হওয়ার ঘটনার অনেক পরই সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা পৌঁছান। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। এই ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। উল্টো তৃণমূলের বিগত 15 বছরের অত্যাচারের কথা স্মরণ করিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত না, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। এই ঘটনার আগে শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়িতে যান পুলিশের সিআইডির দল। একটি মামলায় তদন্তের জন্য জেরার নোটিশ দিতেই এই অভিযান বলে জানায় পুলিশ। সোমবার রাজ্য সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে তৃণমূলের সাধারণ সম্পাদককে তলব করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ, দরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ, বাবার আদর্শে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। এনসিপির সঙ্গে নয়, স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত। 8 সিটির সম্ভাব্য প্রার্থী মনোনীত। পৌর উপজেলায়ও চলছে বাছাই, গুরুত্ব পাচ্ছে অভ্যুত্থানে অবদান সহ 6 গুণ। আবদিনে বেকারি ইস্যুতে এবার সাংবাদিকদের ওপর হামলা, পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ। মায়েদের বক্তব্য নিতে 4 দিন পেছালো তদন্ত প্রতিবেদন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।